you, brother? Oh, হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন এবং দ্য ওয়েদার যেটা বলা হয়েছিল, আশা করি সেই রকম কোনো দুর্যোগের মুখোমুখি হননি। আপনারা সবাই ভালো আছেন। আমরা টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবার সেফটি এবং নিরাপত্তা এবং জীবনের সব ধরনের উন্নতি কামনা করি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা আপনাদের জানাবো। প্রথমেই আজকের আলোচনার মধ্যে আছে, প্রথমেই জানাবো আজকে পাবলিক না প্রাইভেট কলেজ। আপনার সন্তানদের কোন কলেজে পছন্দ করেন, প্রাইভেট কলেজ না পাবলিক কলেজে, এবং এটা চুজ করেন, পছন্দ করেন কীভাবে, ফর ইয়োর বেটারনেস, ফর ইয়োর ফ্যামিলি বেটারনেস অ্যান্ড আপনার সন্তানের ভালোর জন্য কি পছন্দ করবেন আপনি। আপনি কি কোভিড বুস্টার ডোজের উপযোগী? আমরা বুস্টার ডোজ নিয়ে অনেক কথা হচ্ছে, বাচ্চাদেরও মানে ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা হচ্ছে, বাট সিডিসি একটা লেটেস্ট গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন নিয়ে আমরা আলোচনা করব। ট্যাক্সি আন্দোলন নিয়ে যা বললেন মেয়রকে আজকে আমরা টাইম টেলিভিশনের পক্ষ থেকে প্রশ্ন করেছিলাম ট্যাক্সির যে গতকালকে যে আলোচনা হয়েছিল এটা নিয়ে, এবং সেখানে তিনি কি বললেন সেটি আমরা আলোচনা করব। এবং ট্যাক্সি ড্রাইভার যারা শুনেছেন তারা তাদের প্রতিক্রিয়া, গতকাল আজকে সকালে যখন মেয়র টাইম টেলিভিশনের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, এর পরপরই ট্যাক্সি ড্রাইভার আমাদের ফোন করেছিলেন এবং তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা তাদেরকে আজকে এইখানে আনবো এবং তাদের প্রতিক্রিয়া জানবো। বাইডেনের বাজেট প্রস্তাবনা সমঝোতা নিকটে না বহু দূরে, এই বিষয়টি জানার চেষ্টা করব। এবং থাকবে স্টিমুলাস আপডেট। আমাদের অনেকেই জানতে চান যে ওয়েদার এনি আদার স্টিমুলাস ইজ কামিং, ওর যে স্টিমুলাস ছিল এটার অবস্থা কি, বা আর কোনো সুযোগ বা সম্ভাবনার কোনো মানে সম্ভাবনা আছে কিনা, বিষয়টি জানার চেষ্টা করেন। আমরা আজকে এই বিষয়টি জানার চেষ্টা করব। আজকে অতিথি হিসেবে যারা থাকবেন তাদের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ আলম, জনাব হাসান ফেরদৌস, শেখ আল মামুন আমাদের সাথে যুক্ত আছেন এর মধ্যেই। আমাদের সাথে যুক্ত হবেন মিয়ামদ আফজাল এবং টিপু সুলতান, কালকে যিনি ছিলেন ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের, উনিও আমাদের সাথে যুক্ত হবেন। আমরা প্রথমেই জানবো নিউজ আপডেট নাজমুল হাসানের কাছ থেকে। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে নিউজ আপডেট জানতে। তার আগে যারা ফেসবুকে আছেন, আমরা আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান। এবং সকল প্যানেলিস্টদের যারা যোগ দিয়েছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তার একটু আগে আপনাদের জানিয়েছি, গতকাল আমরা সতর্ক করেছিলাম যে আবহাওয়ার ব্যাপারে ঠিক তেমন সংকটে অবশ্য নিউ ইয়র্কে পড়তে হয়নি, নিউ ইয়র্ক সিটিকে, যদিও গভর্নর হকুল স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন গতকাল রাতে। পার্শ্ববর্তী স্টেট নিউ জার্সিও স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছে, কিন্তু মৃদু বৃষ্টিপাত হয়েছে মাঝে মধ্যেই, বাট আবহাওয়ার তেমন কোনো অবস্থা, ব্যাগতিক অবস্থা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। হালকা বৃষ্টিপাত অবশ্য হচ্ছে নিউ ইয়র্কে সারাদিন ধরে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আজকে এফডিএ এর যে প্যানেলটি ছিল, যে অ্যাডভাইজারি প্যানেল, তারা কিন্তু ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু আজকে ভোট দিয়েছে মোটামুটি, এবং সেখানে তারা ইমার্জেন্সি অ্যাপ্রুভালের জন্য তারা অনুমোদন দিয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন কিন্তু এখনো পাওয়া যায়নি, যে অনুমোদনের মাধ্যমে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করা যেতে পারে সেটা আশা করা যায় আগামী দিন কয়েকের মধ্যে পাওয়া যাবে। ফাইজার বায়োনটেকের 5 থেকে 11 বছর বয়স্কদের জন্য, এবং যুক্তরাষ্ট্রে প্রায় 28 মিলিয়ন এই এই বয়স্ক যারা 5 থেকে 11 বছরের শিশু আছে, তারা এই ভ্যাকসিনের জন্য উপযুক্ত হবে, এবং আশা করা যাচ্ছে দিন কয়েকের মধ্যে পাওয়া যাবে। তবে 17 জন সদস্যের মধ্যে সবাই কিন্তু ইমার্জেন্সি অ্যাপ্রুভালের পক্ষেই ভোট দিয়েছেন, এবং ডোজের ব্যাপারে তারা একটা পরামর্শ দিয়েছেন। সেখানে যা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে 2 ডোজ 10 মাইক্রোগ্রাম, আর ফাইজারের নর্মাল ডোজ ছিল 35 মাইক্রোগ্রাম। অর্থাৎ যারা 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা 70 মাইক্রোগ্রাম ভ্যাকসিন পেয়েছেন। কিন্তু এখন যা দেখা যাচ্ছে এই শিশু কিশোরদের জন্য, 5 থেকে 11 বছর যারা বয়স্ক, তাদের জন্য রিকমেন্ড করা হয়েছে 10 মাইক্রোগ্রাম ডোজ, অর্থাৎ 10 মাইক্রো, 1/3 ডোজ তারা পাবেন শিশুদের, 5 থেকে 11 বছর বয়স্কদের জন্য। এবং এই যতদিন পর্যন্ত এই প্যান্ডেমিকের অবস্থা থাকবে ততদিন তাদেরকে ভ্যাকসিনেশন আওতায় যাতে নেওয়া হয় সে কথাও সেখানে বলা হয়েছে। একটি আশাব্যঞ্জক খবর হচ্ছে, গত কয়েকদিন ধরে আমরা বলে আসছিলাম যে সমগ্র যুক্তরাষ্ট্রে কোভিড পরিস্থিতি, বিশেষ করে সংক্রমণের বিষয়টি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে, এবং আজকে সিডিসির তথ্য বিশ্লেষণ করার পর আরেকটি নতুন বিষয় জানা গেছে। সেটি হচ্ছে যে গত 8 সপ্তাহে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে
গতকাল পর্যন্ত প্রায় 8 সপ্তাহে সমগ্র যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ 57% হ্রাস পেয়েছে। 57% ডিক্লাইন, কমে গিয়েছে, খুবই আশাব্যঞ্জক। এবং এই ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব সত্ত্বেও এই 57% ডিক্লাইন 8 সপ্তাহে বেশ উল্লেখযোগ্য। এবং এটি ধারণা করা হচ্ছে যে কোভিডের সংক্রমণের বিষয় থেকে যুক্তরাষ্ট্র মোটামুটি উদ্ধার করতে পেরেছে নিজেকে। তবে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া আরো গতিশীল হওয়া উচিত। এখনো পর্যন্ত 57%, সামান্য কিছু বেশি মানুষ সমগ্র যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ ভ্যাকসিনেটেড, যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ কানাডায় 72% মানুষ সম্পূর্ণ ভ্যাকসিনেটেড। এবং আজকে যে স্বাস্থ্য বিশেষজ্ঞ আশা করছেন, ধারণা দিয়েছেন যে অদূর ভবিষ্যতে নতুন আরেকটি সংক্রমণের সার্জ যেটাকে বলা হয়, সেটা আপাতত কোনো কারণ তারা দেখছেন না। যদিও এই কোভিডের ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু বলা মুশকিল, তবে যুক্তরাষ্ট্রে এখন যে অবস্থায় এসেছে, বিশেষ করে ভ্যাকসিনেশনের এবং বিভিন্ন মানুষ আক্রান্ত হবার পর প্রায় 45 মিলিয়নের মতো মানুষ সমগ্র যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়ে এবং সেরে উঠেছেন। তার এবং ভ্যাকসিনেশন প্রক্রিয়ার এই দুটোর কারণে হয়তোবা অদূর ভবিষ্যতে আর কোনো নতুনভাবে খুব বেশি মাত্রায় সংক্রমণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনো ধারণা করছেন না। তবে কোভিড পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। তবে একটি বিষয় কিন্তু বেশ উদ্বেগের কারণ হিসেবে এখনো রয়ে গিয়েছে, সেটি হচ্ছে মৃত্যুর সংখ্যা এবং মৃত্যুর হার। গত 1 সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি প্রতিদিনই যুক্তরাষ্ট্রে প্রায় 1500-র মতো মানুষ, 1500 প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়ে। এর বেশিরভাগই কিন্তু বয়স্করা এবং ওল্ডার এজ গ্রুপ যাদেরকে বলা হয়, এবং তাদের জন্য এই কোভিড মৃত্যুর একটি অন্যতম বড় কারণ হিসেবে দেখা দিচ্ছে গত কয়েক সপ্তাহ আমরা লক্ষ্য করছি। এবং তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এদেরই একটা বড় এজ, যারা বয়স্ক আছেন তাদের একটা বড় অংশ, উল্লেখযোগ্য অংশ, বড় না হলেও উল্লেখযোগ্য অংশ এখনো ভ্যাকসিন নেননি। এবং প্রতিদিন যে হারে মানুষ আক্রান্ত হচ্ছেন, যদিও ব্রেক থ্রু কেস আমরা বলেছি খুবই কম, যারা ব্রেক থ্রু কেস হচ্ছে যারা সম্পূর্ণ ভ্যাকসিনেট হওয়ার পরও সংক্রমিত হচ্ছেন, হাসপাতালেও যাচ্ছেন, প্রাণও হারাচ্ছেন, তাদের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। কিন্তু অন্যরা যারা আক্রান্ত হচ্ছেন কিংবা হাসপাতালে যাচ্ছেন এবং প্রাণহানি ঘটছে যাদের, একটু আগে যেটা আমি বলেছি, যে তারা কিন্তু বেশিরভাগই আনভ্যাকসিনেটেড। মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রে এখনো 43% মানুষ ভ্যাকসিন নেননি। এবং এর ফলে এই সংক্রমণ রোধ করার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলো, মৃত্যুর ক্ষেত্রে ঠিক গতি এখনো বেশ তীব্র। এবং এই কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞ আশা করছেন ভ্যাকসিনেশন ব্যাপারটি আরো বেশি গুরুত্বভাবে নেওয়া উচিত। বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ব্যাপার যেটি আজকে ডেল্টা ভ্যারিয়েন্টের কথা বলা হয়েছে, যে রিপোর্টে এসেছে, সেটা হচ্ছে যে 10,000 আনভ্যাকসিনেটেড আমেরিকানের মধ্যে যারা বয়স 65 থেকে উপর, তার মধ্যে 24 জনই হাসপাতালে ভর্তি হয়েছেন এই কোভিড সিমটম নিয়ে। এটা সিডিসি আজকে তথ্য দিয়েছে। এবং যারা ভ্যাকসিনেটেড ছিলেন তার মধ্যে বয়স্ক 65, তাদের মধ্যে মাত্র 1.5 প্রতি 10,000-এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কোভিড আক্রান্ত। হিসাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, 65 কিংবা তার চেয়ে বেশি বয়স্ক যারা, তাদের মধ্যে 10,000 জনের মধ্যে 24 জন আনভ্যাকসিনেটেড যারা ছিলেন, 10,000 আনভ্যাকসিনেটের মধ্যে 24 জনই কিন্তু হসপিটালে গিয়েছেন সংক্রমিত হয়ে। আর যারা ভ্যাকসিন নিয়েছেন 65 থেকে বেশি বয়স্ক, তাদের মধ্যে মাত্র 1.5, 1.5 জন মানুষ, 2 জনও না, 10,000-এর মধ্যে হাসপাতালে গিয়েছেন আক্রান্ত হয়ে। খুবই উল্লেখযোগ্য। ভ্যাকসিনেশনের প্রভাবটি আপনারা ঠিকই বুঝতে পারছেন। আমি একটু আগে আমি বলেছি যে আমার যে সমস্ত দেশ বেশ বিত্তশালী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই সবচেয়ে পিছিয়ে আছে ভ্যাকসিনেশন। কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইটালি, এরা সবাই যুক্তরাষ্ট্রের চাইতে এগিয়ে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। কেন এই যুক্তরাষ্ট্র এত পিছিয়ে, তার কারণটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একটা উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রের পপুলেশনের এই ভ্যাকসিন নেওয়ার বিরোধিতা করছে। এর মধ্যে বিভিন্ন স্টেটের পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। নিউ ইয়র্ক সিটির পুলিশ বাহিনীর একটা বড় অংশ এখনো ভ্যাকসিন নেননি।
যুক্তরাষ্ট্রে গতকাল সমগ্র যুক্তরাষ্ট্রে গড়পড়তায় কোভিডে সংক্রমিত হওয়ার সংখ্যা ছিল 70,291, আর যেটি তার আগের দিনের তুলনায় 3% হ্রাস পেয়েছে। আমরা বলেছি যে প্রতিদিনই 1.5 থেকে 3%, 1 থেকে 3% হ্রাস পাচ্ছে। গতকাল লক্ষ্য করেছি 3% হ্রাস পেয়েছে, এবং গতকাল যে হিসাবটি আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে গত 14 দিনে সমগ্র যুক্তরাষ্ট্রে 22% ডিক্লাইন করছে। গত 2 সপ্তাহে 22%, 8 সপ্তাহে 57%। অর্থাৎ কোভিডের সংক্রমণ বেশ নিম্নমুখী বলা যাচ্ছে, খুবই আশাব্যঞ্জক এটি। মৃত্যুর ক্ষেত্রে গতকাল আমরা রেকর্ড করা হয়েছে 1441টি মৃত্যু, এবং এটি 7 দিনের গড়পড়তা হিসাবে, এবং এ পর্যন্ত 7,37,526 জন প্রাণ হারিয়েছে। এবং গত 14 দিনে সমগ্র যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর হার হ্রাস পেয়েছে 11%। হসপিটালাইজেশন হ্রাস পেয়েছে প্রতিদিনই গড়ে 2 থেকে 5,000 পর্যন্ত হ্রাস পাচ্ছে হসপিটালাইজেশন। এবং গতকাল হাসপাতালে ছিলেন 53,222 গড়পড়তা হিসাবে, এবং গত 14 দিনে 19%, 19% ডিক্লাইন হয়েছে হাসপাতালাইজেশনে। সমগ্র যুক্তরাষ্ট্রে কোভিড পরিস্থিতি এক নজরে আমরা যদি বলি, সংক্রমণ হ্রাস পেয়েছে গত 14 দিনে 2 সপ্তাহে 22%, মৃত্যুর হার হ্রাস পেয়েছে গত 2 সপ্তাহে 11%, এবং হসপিটালাইজেশন হ্রাস পেয়েছে 2 সপ্তাহে 19%। আশাব্যঞ্জক হিসাব যদিও। এবং নিউ ইয়র্ক স্টেটের কোভিড পরিস্থিতি বেশ ভালো, 2.37% পজিটিভিটি রেট নিউ ইয়র্ক স্টেটে। গতকাল 92,000 টেস্ট হয়েছে, এবং গতকাল পজিটিভ চিহ্নিত হয়েছেন 2,203, এবং গতকাল হাসপাতালে ছিলেন তার আগের দিনের তুলনায় সমান মানুষ 2,044 জন, একজনও বাড়েনি একজনও কমেনি এর আগের দিনের তুলনায়, এবং প্রাণ হয়েছেন 34 জন। নিউ ইয়র্ক স্টেটে 66.2% মানুষ সম্পূর্ণ ভ্যাকসিনেটেড, 73.6% মানুষ এক ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষা করছেন, এবং নিউ ইয়র্ক সিটিতে রেকর্ড পরিমাণ বুস্টার ডোজ হয়েছে। 2-3 দিনে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রায় 2.5 লক্ষ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন, ইনক্লুডিং নিউ ইয়র্ক সিটি মেয়র ব্লাজিও। যারা বুস্টার ডোজ, বিশেষ করে এই বুস্টার ডোজের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে যারা জনসনের ডোজটি নিয়েছিলেন তারা বেশ, এবং তাদের মধ্যে অনেকেই ক্রস ভ্যাকসিন নিচ্ছেন, কেউ ফাইজারের বুস্টার ডোজও নিচ্ছেন, এবং মডার্নার বুস্টার ডোজ অনেকে নিতে শুরু করেছেন। মডার্নার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে, এবং যারা বুস্টার ডোজ নিতে চান 65 থেকে বেশি বছর বয়স্ক, তাদের কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হচ্ছে না। তারা অনেক ক্ষেত্রে ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে বুস্টার ডোজের ক্ষেত্রে। নিউ ইয়র্ক সিটি কোভিড পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে আমি বলেছি, এবং গতকাল সমগ্র নিউ ইয়র্ক সিটি 11টি পাবলিক হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন 93 নতুন হসপিটালাইজেশন, এবং কোভিড কেস দিনে দিনে হ্রাস পাচ্ছে। গত প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে সেটি দিনে দিনে কমতে কমতে 1,000-এর নিচে চলে এসেছে, এবং গতকাল ছিল 759। যেই শহরে 8.5 মিলিয়ন মানুষ বসবাস করে, সেই শহরে কোভিড এ পজিটিভ চিহ্নিত হয়েছেন গতকাল 759। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় পুলিশ ইউনিয়ন যেটি আছে, তারা গতকাল স্ট্যাটেন আইল্যান্ডের একটা আদালতে গিয়েছে সিটির ভ্যাকসিন ম্যান্ডেটের বিরুদ্ধে, এবং তারা বলতে চাচ্ছে যে ভ্যাকসিন, তারা যে জন্য একজন বিচারকের কাছে এই ভ্যাকসিন ম্যান্ডেট যেটি নিউ ইয়র্ক সিটির মেয়র কার্যকর করার ঘোষণা দিয়েছেন নভেম্বরের 1 তারিখ থেকে, তারা বলেছেন যে সমস্ত মানুষ রিলিজিয়াস কারণে, ধর্মীয় কারণে ভ্যাকসিন নিতে চাচ্ছেন না, নিতে পারছেন না বলছেন তারা যাতে চাকরি না হারান, চাকরিচ্যুত না হন, সেই জন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে মেয়রের যে নতুন ভ্যাকসিন ম্যান্ডেট, তাতে যারা ধর্মীয় কারণে ভ্যাকসিন নিতে চাচ্ছেন না তাদের জন্য কোনো ব্যবস্থা নেই, এবং এটি খুবই অন্যায়, এবং এটি রীতি বিরোধী কাজ। এই জন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। তবে তারা বলেছেন যে রেগুলার টেস্টিং প্রসিডিউর যেটি তারা ভ্যাকসিন নিতে চাচ্ছেন না, তারা যেহেতু সাপ্তাহিক কোভিড টেস্টের যে ব্যাপারটি ছিল যেটি মেয়র তুলে দিয়েছেন সর্বশেষ ভ্যাকসিন ম্যান্ডেটে, সেটি আবার পুনরায় চালু করলে তাদের কোনো আপত্তি নেই, সেটি তারা দিতে সম্মত আছেন। এখন দেখা যাক আদালত কোন পক্ষে সিদ্ধান্ত দেয়, সেটি আমাদের অপেক্ষা করতে হবে। স্টেটেন আইল্যান্ডের একটা আদালতেই একজন বিচারকের কাছে এই আবেদনটি করা হয়েছে, এবং স্টেটেন আইল্যান্ড নিউ ইয়র্ক সিটির মধ্যে যতগুলো বড় রয়েছে 5টি বড়, তার মধ্যে সবচেয়ে কম ভ্যাকসিন যে বড়তে নেওয়া হয়েছে সেটি হচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড। আজকে আপনারা জানেন যেখান থেকে চীন থেকে এই ভ্যাকসিনের এই কোভিড পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সেই চীনে যারা অনেকখানি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল কোভিডকে, সেখানে
আবার ছোট ছোট আউটব্রেক অর্থাৎ ছোট ছোট সংক্রমণ দেখা যাচ্ছে, এবং তার ফলে একটি সিটিকে, ছোট্ট একটি সিটি, নর্থ ওয়েস্টার্ন সিটি, যেটার নাম হচ্ছে লানজু, সেই সিটিটি সম্পূর্ণ লকডাউনে নিয়ে যাওয়া হয়েছে এই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে চীনে। প্রেসিডেন্ট বাইডেনের জন্য নতুন সমস্যা দেখা দিচ্ছে, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং যেটিকে অনেক সময় বাইডেনের উপদেষ্টারা ধারণা করে দিয়েছিলেন যেটি খুবই সাময়িক, কিন্তু সেটি আর সাময়িক এখন নেই, সেটি দিনে দিনে হু হু করে প্রত্যেকটি জিনিসের দাম বাড়তে শুরু করেছে। এবং এই সাপ্লাই চেনের যে সমস্যাটি, বিশেষ করে কন্টেইনার শিপ, বিভিন্ন বন্দরে কন্টেইনার শিপের জটলা শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেসের আউটার পোর্টে কয়েক শত কন্টেইনার জট বসে, কারণ কর্মীর অভাবে সেগুলি খালাস করা যাচ্ছে না, এবং তার ফলে যুক্তরাষ্ট্রে একটি সাপ্লাই সংকট দেখা দিয়েছে, সরবরাহ সংকট যেটাকে বলা হয়, এবং এর পাশাপাশি যুক্ত হয়েছে ওয়ার্কার শর্টেজ, আর কাজ করার লোকের যথেষ্ট অভাব দেখা দিচ্ছে, এবং এর ফলে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। এবং সর্বশেষ যেটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে গ্যাসের দাম। গ্যাসের দাম হু হু করে বাড়ছে, এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে $5 অতিক্রম করেছে, যদিও নিউ ইয়র্কে এখন $4 কাছাকাছি রয়েছে, কিন্তু অনেক স্টেটে সেটি $5 অতিক্রম করেছে। এবং এটি প্রেসিডেন্ট বাইডেনের জন্য নতুন একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে তার যে কয়েকজন উপদেষ্টা প্রতি সপ্তাহে অন্তত একবার বৈঠক করছেন যে কিভাবে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু তারা কোনো উপায় খুঁজে পাচ্ছে না এখনো পর্যন্ত। এবং এর ফলে প্রেসিডেন্টের জনপ্রিয়তা যেমন কমছে, এর প্রেসিডেন্টের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নও সেটি নতুন করে সমস্যার সৃষ্টি করতেছেন। এর পাশাপাশি যুক্ত হয়েছে অটোমোবাইল প্রোডাকশনের সংকট, যেখানে সেমিকন্ডাক্টর তৈরির প্রস্তাব, চারিদিক থেকে যে অভাবের যে তীব্রতা সেটি এখন বেশ বেশ জোরালোভাবে অনুভূত হচ্ছে, এবং সেটি প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তায় ধস নামানোর ব্যাপারে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে প্রেসিডেন্টের উপদেষ্টারা মনে করছেন। তবে যেভাবে মুদ্রাস্ফীতির আশঙ্কা করা হচ্ছে সেটি তার ধারণার চেয়ে বেশি হতে পারে মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্রে, সেটিও নতুন একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর 6টি দেশ, যে দেশগুলোতে 180টি দেশের মধ্যে 6টি দেশ আছে যে দেশগুলোতে কোনো ম্যাটারনিটি লিভ নাই, অফিসিয়ালি জাতীয়ভাবে কোনো ম্যাটারনিটি লিভ নাই। যুক্তরাষ্ট্রে সেই ধরনের ম্যাটারনিটি লিভ, যেটাকে জাতীয় ম্যাটারনিটি লিভ বলা হয়, 6টি দেশে নাই, তার মধ্যে একটি যুক্তরাষ্ট্র। উন্নত দেশগুলো, ডেমোক্রেটরা চেষ্টা করছে সেই ধরনের একটি ছুটির ব্যবস্থা করার জন্য, এবং কংগ্রেসে সেই ধরনের একটি প্রস্তাব রাখা হয়েছে। তার যে প্রস্তাবটি যদি পাশ হয় কংগ্রেসে এবং সিনেটে, তাতে 4 সপ্তাহের পেইড ফ্যামিলি লিভ, মেডিকেল লিভ পাবেন। আর যারা এই ছুটির আওতায় আসবেন, যারা 12 উইক ছিল, তারা যেটা প্রথমে প্রস্তাব করেছিল ডেমোক্রেটরা, সেখান থেকে তারা একটু নিচে নেমে এসেছে। স্প্যান্ডিং প্ল্যানে এই তথ্যটি, এই প্রস্তাবটি রয়েছে। 12 সপ্তাহের জায়গায় 4 সপ্তাহ পেইড লিভ, মেডিকেল পেইড লিভ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং সেটা হচ্ছে যে যদি এটি পাশ হয় শেষ পর্যন্ত, তাহলে যুক্তরাষ্ট্র যে 6টি দেশ, আরো 6টি দেশ রয়েছে যারা এই ধরনের কোনো ছুটির ব্যবস্থা নেই, তার থেকে সেটি বেরিয়ে আছে। তবে এটি এখনো পাশ হবে কিনা সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কিন্তু স্প্যান্ডিং বিলের আওতায় সেটি রাখা হয়েছে। আরেকটি জিনিস যেটি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে সোশ্যাল মিডিয়াতে বেশ লাভজনক হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে দুটি বড় আকারের সোশ্যাল মিডিয়া, আপনারা জানেন নানাবিধ সমস্যায় জড়িত ফেসবুক কিন্তু গত কোয়ার্টারে 17% প্রফিট করেছে, $9.2 বিলিয়ন প্রফিট করেছে। সমস্যা থাকা সত্ত্বেও তাদের কিন্তু মুনাফা বাড়ছে এবং গত বছরের তুলনায়, এবং পাশাপাশি টুইটারও 1.28 বিলিয়ন নতুন রেভিনিউ পেয়েছে এই কোয়ার্টারে, এবং সেটি তাদের ওয়াল স্ট্রিটে তাদের নিয়ে যা আশা করা হয়েছিল তার থেকে অনেক বেশি। এবং গত বছর এই সময়ের তুলনায় টুইটারের মুনাফা বেড়েছে 41%, 41% টুইটার। আরেকটি নতুন যে বিষয়টি আজকে বেশ উল্লেখযোগ্য, গত 2 দিন ধরে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার, আমরা এতদিন বিলিয়নিয়ারের কথা শুনেছি, ট্রিলিয়নিয়ারের কথা এখন শোনা যাচ্ছে। তিনি খুব সম্ভবত হতে পারেন এলন মাস্ক। তিনি অবশ্যই স্পেস এক্সের কারণে হবেন, কিন্তু যদি হয়ে যান ট্রিলিয়নিয়ার, কিন্তু এখন তার প্রতিষ্ঠিত টেসলাও কিন্তু বেশ মুনাফাজনক অবস্থায় আসছে, এবং এই টেসলা কোম্পানির ভ্যালু $1 ট্রিলিয়ন অতিক্রম করেছে। তার কারণটা হচ্ছে হার্টস, আপনারা জানেন কার রেন্টাল কোম্পানি, বিখ্যাত কার রেন্টাল কোম্পানি হার্টস 1 লক্ষ টেসলা অর্ডার দিয়েছে তাদের ফিলিটে নিয়ে আসার জন্য, এবং এর ফলে আপনারা যারা কার রেন্ট করবেন ভবিষ্যতে, তারা হয়তো টেসলাও রেন্ট করতে পারেন, এবং এর ফলে টেসলার মূল্য $1 ট্রিলিয়ন গিয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানের মূল্য। আপনারা জানেন আপল কোম্পানির ভ্যালু কিন্তু $1 ট্রিলিয়ন
জেনারেল মোটর মোবাইল অয়েল কোম্পানি আছে, তারও ভ্যালু $1 ট্রিলিয়ন কাছাকাছি, অর্থাৎ তৃতীয় কোম্পানি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেসলা, $1 ট্রিলিয়ন কোম্পানি হিসেবে যাচ্ছে। ইমিগ্রেশন ব্যাপারে দুটি খবর আছে। প্রথম খবর হচ্ছে, আমরা গত কয়েক মাস ধরেই আমরা বলেছি যে এই প্রেসিডেন্ট বাইডেনের যে রিকনসিলিয়েশন বিলে ইমিগ্রেশন প্রস্তাবটি থাকবে কি থাকবে না, সেটি বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আজকে যে খবরটি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে ডেমোক্রেটদের একটা অংশ, বড় অংশ অবশ্য, তারা চেষ্টা করছে কোনো না কোনোভাবে একটা ইমিগ্রেশন বিল তারা যাতে এই রিকনসিলিয়েশন বিলে অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু কিভাবে সেটা করা হবে, কোন পদ্ধতিতে করা হবে, সেটা নিয়ে এখনো আলোচনা চলছে, কিন্তু চূড়ান্ত কিছু হয়নি। বেশ কয়েকটি প্রস্তাব সেখানে রাখা হচ্ছে, কিন্তু সর্বশেষ যেটি সমস্যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে, যিনি এইটি অনুমোদন দেবেন যে তিনি এখন পর্যন্ত দুটি প্রস্তাবই নাকচ করেছেন। তৃতীয় প্রস্তাব হিসাবে বলা হচ্ছে প্যারোলের মাধ্যমে প্রথমে 5 বছর, পরবর্তীতে 5 বছর, 10 বছরের জন্য গ্রিন কার্ড রিনিউ। আরেকটি প্রস্তাবে বলা হচ্ছে যারা 2010 সালের আগে এদেশে এসেছেন তাদেরকে সরাসরি গ্রিন কার্ড দেওয়া। মোটামুটি আরো কয়েকটি প্রস্তাব এর মধ্যে রাখা হচ্ছে, কিন্তু কোনোটাই চূড়ান্ত কিছু হয়নি। তারা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে রিকনসিলিয়েশন বিলে একটি ইমিগ্রেশনের কম্প্রিহেনসিভ না হলেও একটি সীমিত আকারে ইমিগ্রেশন বিল পাশ করে, যেটি সাময়িকভাবে হলো প্রায় 8 থেকে 11 মিলিয়ন মানুষ যারা এই দেশে কাগজপত্রহীনভাবে বসবাস করছে তাদের সামান্যতম হলো কোনোভাবে একটি বৈধতা দেওয়ার জন্য, যে বৈধতার উপর ভিত্তি করে পরবর্তীতে তারা আমেরিকার স্থায়ী বাসিন্দা কিংবা নাগরিকত্ব অর্জন করতে পারেন। ইমিগ্রেশনের দ্বিতীয় যে খবরটি সেটি বেশ উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে বাইডেন প্রশাসনের সময়টাতে গত 9 মাসে সবচেয়ে কম বেশি ইমিগ্রেশন গ্রেপ্তার ঘটনা ঘটেছে। ইমিগ্রেশন গ্রেপ্তার প্রায় এমনভাবে এত কমে গিয়েছে যে গত 1 দশকে এত কম ইমিগ্রেশন গ্রেপ্তার আর কোনো সময় হয়নি। এবং প্রেসিডেন্ট বাইডেনের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিষয়টি অত্যন্ত শিথিল করা হয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে এই পর্যন্ত যে প্রথম প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব নেবার পর 100 দিনের যে পোস্টে দিয়েছিলেন সেটিও বেশ কার্যকর হয়েছে। সেই সময় মোটামুটি তেমন কোনো ইমিগ্রেশন গ্রেপ্তারে হয়নি, এবং যদিও সাম্প্রতিক সময় গত কয়েক মাসে কিছুটা বেড়েছে গ্রেপ্তার, কিন্তু তা সত্ত্বেও গত 9 মাসে যে গ্রেপ্তার আমরা দেখেছি তা প্রায় ট্রাম্প প্রশাসনের শেষ দিকে যে হারে বেড়ে গেছিল তার প্রায় অর্ধেকে নেমে এসেছে, এবং গত 10 বছরে এটি সবচেয়ে কম গ্রেপ্তার হয়েছে এই কয়েক মাসে। আপাতত এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ আলম, জনাব মিয়ামুদ আফজাল, জনাব টিপু সুলতান এবং শেখ আল মামুন। আমরা প্রথমে যাচ্ছি ডক্টর মোহাম্মদ আলম আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আলম, আপনি জানেন যে কোভিড বুস্টার ডোজের উপযোগী কারা, এই বিষয়ে সিডিসি একটি নতুন গাইডলাইন প্রণয়ন করেছে। এই গাইডলাইন সম্পর্কে একটু জানতে চাচ্ছি। খুবই চমৎকার কোশ্চেন, আর সমস্ত প্যানেলিস্টের জন্য শুভেচ্ছা রইল, দর্শক বিন্দুর জন্য অবশ্য শুভেচ্ছা। তা আপনি যেটা বলেছেন যে এলিজিবিলিটি, যে সিডিসি যে গাইডলাইন এলিজিবিলিটি বলছে কারা ভ্যাকসিন বুস্টার ডোজটা পাবে, আপনারা জানেন যে নতুন ডেটা দেখা যাচ্ছে যে 99 million Americans eligible for the booster shot according to CDC guideline, CDC data. আপনারা জানেন এই পর্যন্ত ফুললি ভ্যাকসিনেটেড হচ্ছে 57.3%, fully vaccinated American people 57.3%, and one dose পেয়েছে 66.2%। তারপর আপনারা যদি ভাগ করেন যে এই পর্যন্ত বুস্টার কারা কতটুকু পেয়েছে ফুল ডোজ আমেরিকানদের মধ্যে, সেটা আপনারা দেখতে পারবেন যে যারা নাকি টোটাল মানে 18 ইয়ার্স থেকে যদি ধরেন 18 ইয়ার্স প্লাস 6.8% বুস্টার পেয়েছে, 50 প্লাস 21% বুস্টার পেয়েছে, এবং 65 আফটার 16% বুস্টারটা পেয়েছে। কিন্তু কথা হলো যে ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়াতে আমরা বুস্টারটা পেতে পারি। আমরা যদি সিম্পলিফাইড করি, শুধু সহজভাবে বলতে পারি, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো জনসনে আসে আগে। জনসন রিসেন্টলি দেখিয়েছে যে জনসন বুস্টার দিলে 94%, যে 94% ইফেক্টিভ, 94% উইথ দ্য বুস্টার জনসন অ্যান্ড জনসন। আর বুস্টারটা জনসন অ্যান্ড জনসন হলো 18 প্লাস, আফটার 18 প্লাস, এবং সেটা হবে 2 months আফটার দ্য ফার্স্ট ডোজ অফ জনসন অ্যান্ড জনসন। আর যদি ফাইজার আর মডার্না নিয়ে আসেন তাহলে এটা হলো দুইটা ক্রাইটেরিয়া, একটা হলো 65 and above, আরেকটা হলো ইয়াং প্লাস হাই রিস্ক।
প্রফেশনাল ওয়াইতে আর হাই রিস্ক ফ্যাক্টর তাদের মধ্যে ইনভলভ। আমি আবার বলি, জনসন অ্যান্ড জনসন 18 প্লাস, 2 months আফটার ওয়ান শট, জনসন জনসনের শটটা। আর এমআরএনএ ভ্যাকসিন সেটা হলো ফাইজার অ্যান্ড ম্যাডারনা, দুইটা ক্রাইটেরিয়া, একটা হলো 65 প্লাস রিগার্ডলেস অফ রিস্ক ফ্যাক্টর, আরেকটা হলো ইয়াং অ্যাডাল্ট প্লাস হাই রিস্ক। যেমন হাই রিস্ক বলতে কি বোঝাচ্ছে? হাই রিস্ক বলতে ইয়াং অ্যাডাল্ট, ইভেন এটি 18 প্লাসও হতে পারে, 18 প্লাস থেকে হাই রিস্ক। যদি 18 প্লাসের মধ্যে কারো হাই রিস্ক থাকে, ইমিউনো কম্প্রোমাইজড হয়, তারপরে কেউ লং টার্ম কেয়ার ফ্যাসিলিটিতে আছে, আর যারা হেলথ কেয়ার ওয়ার্কার, যাদের প্রফেশনাল ওয়াইতে তাদের রিস্ক অফ কোভিড বেশি, হেলথ কেয়ার ওয়ার্কার্স, হসপিটাল, প্রিজনার্স। তারপর যদি আপনি আরেকটু, এটা হাই রিস্ক সেটিং, অন্যান্য সেটিং যেমন আছে স্কুল টিচার, ফার্স্ট রেসপন্ডার, পুলিশ ফোর্স, তারপরে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার্স আর গ্রোসারি ওয়ার্কার্স, পোস্টাল ওয়ার্কার্স, এইসব, বিকজ তারা বিভিন্ন মানুষের সাথে ইনভলভ। তো এই ক্যাটাগরির পেশেন্ট তারা পাবে হাই রিস্ক। হাই রিস্ক হলে 18 প্লাস প্লাস হাই রিস্ক, এই সমস্ত ক্যাটাগরিগুলো হাই রিস্ক। আর আপনারা আরো জানেন যাদের ডায়াবেটিস, ইমিউনো কম্প্রোমাইজ, রেনাল ট্রান্সপ্ল্যান্ট, হ্যাঁ, তারা পাবে বুস্টার শট। তো এটা বোঝার দরকার আছে ভেরি সিম্পলিফাইড ওয়েতে, যে এক ক্যাটাগরি হলো 18 প্লাস জনসন অ্যান্ড জনসন 2 মাস পরে ফার্স্ট ডোজ, আরেকটা হলো ম্যাডারনা অ্যান্ড ফাইজার, দুইটা ক্যাটাগরি 65 প্লাস রিগার্ডলেস অফ হাই রিস্ক, আরেকটা ক্যাটাগরি 18 প্লাস প্লাস হাই রিস্ক। হাই রিস্কের মধ্যে বোঝা যাচ্ছে যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সার পেশেন্ট, তারপরে আপনার মাল্টিপল কোমরবিড কন্ডিশনস, ওবেসিটি একটা, আরেকটা হলো প্রফেশনাল ওয়েতে যেমন প্রিজনার, হসপিটাল ও হোমলেস শেল্টার, তারপরে স্কুল টিচার্স, গ্রোসারি ওয়ার্কার্স, পোস্টাল ওয়ার্কার্স, তারপরে আপনার ধরেন পুলিশ অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, এরা এই ভ্যাকসিনটা নিতে পারে। তো বুস্টার তাদের নিতে হবে, কারণ দেখা গেছে যে বুস্টার নিলে আপনার হাই প্রোটেকশন রিগার্ডলেস অফ এনি সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট আর বুস্টার যদি কম্পেয়ার করেন, ডিক্রিজ হসপিটালাইজেশন, ডিক্রিজ ডেথ, ডিক্রিজ সিভিয়ারিটি ভেরি হাই। সো বুস্টারটা দিস ক্যাটাগরি 99 million people should get the booster. জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর আলম, থ্যাংক ইউ। সো এই বুস্টার যেটা আপনি বললেন, এই বুস্টারের জন্য আপনার এমনি হেলথ যেমন ধরেন যারা জনসন নিয়েছি, তাদের তো বলছে যে তারা এমনিই নিতে পারেন সেকেন্ড ডোজ, ইদার ইটস লাইক এ বুস্টার অর এমনি সেকেন্ড ডোজ হিসাবে নেওয়া যায়। তাদের ব্যাপারে সাজেশন আছে নাকি আপনার? জনসন এন্ড জনসন হলো 18 প্লাস, হ্যাঁ, 18 প্লাসে আপনি বুস্টার নিতে পারবেন। বুস্টার সেটা হলো কি 2 মাস পরে আপনার লাস্ট ডোজের জন্য। কারণ দেখা জনসন জনসন দে প্রেজেন্ট দ্য ডেটা, ভেরি গুড ডেটা। সেটা হলো কি জনসন এন্ড জনসন যারা বুস্টার নিয়েছে তাদের প্রোটেকশন 94%, 94 is a huge. So Johnson & Johnson এর বেলায় they have some options, সেটা হলো কি 18 প্লাস 2 মাস পরে ফার্স্ট ডোজের পরে আপনি নেবেন, এবং নিলে আপনার 94% আপনার প্রোটেকশন আপনি পাচ্ছেন, প্লাস আপনার একটা মিক্স অ্যান্ড ম্যাচিং, আপনার একটা লাক্সারি আছে এখানে। যদিও এটা এখনো এফডিএ বলে নাই কোনটা থেকে কোনটা বেটার, এই ভ্যাকসিন কিন্তু কম্পেয়ার করে না এখন পর্যন্ত জনসনের সাথে কোনটা বেটার। বাট দেখা গেছে স্টাডিতে যে জনসন জনসন উইথ এমআরএনএ ভ্যাকসিন হিউজ প্রোটেকশন, কিন্তু এরা বলে নাই যে আপনি কোনটা নেবেন, কোনটা প্রিফার। এটাকে যেহেতু এটা ডিরেক্ট কম্পারিজন নেই, সেহেতু জনসন জনসন যারা নেবেন তারা যে কোনো ভ্যাকসিন নিতে পারে, আইদার মডার্না অর ফাইজার অথবা জনসন এন্ড জনসন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস এ ওয়ান্ডারফুল সাজেশন অ্যান্ড দি ইনফরমেশন। যাচ্ছি শেখ আল মামুন আপনার কাছে। শেখ আল মামুন হচ্ছেন একজন টিচার, ম্যাথ টিচার, নিউ ইয়র্ক সিটি স্কুলের শিক্ষকতা করেছেন, এখন ওয়েস্টচেস্টারের শিক্ষকতা করেন এবং মামুন টিউটোরিয়ালের প্রধান। আপনার কাছে জানতে চাই যে আমাদের অনেকেই ইদানিং অনেক বিষয় আলোচনা হচ্ছে, এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমরা যারা আমাদের সন্তানদের কলেজে দেব,
তাদেরকে আমরা প্রাইভেট কলেজে দেব না পাবলিক কলেজে দেব? হুইচ ওয়ান ইজ গুড ফর দ্য কিডস, দেয়ার ফিউচার অ্যান্ড দ্য ফর দ্য ফ্যামিলি? থ্যাংক ইউ তাহের ভাই এবং টাইম টেলিভিশনের সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দ। Well, this is a very important question. Now, অনেক সময় আমরা বুঝতে পারি না, we always feel like, you know what, private university might be sounds better, private means better, but it's not always the case. But there is a four key important information we need to know as a parent, যারা সামনে জাস্ট তাদের বাচ্চার এবছরে 12 গ্রেডের সিনিয়র, যারা এখন কলেজ অ্যাপ্লিকেশন শুরু করছে, ফাফসা ফিল আউট করছে, ফ্রি অ্যাপ্লিকেশন ফর কলেজ অ্যাডমিশন, এবং সেপ্টেম্বর থেকে যারা কলেজে যাবে নেক্সট ইয়ার। সো মোস্ট ফোর কি ডিফারেন্সেস যেটা হচ্ছে যে কস্ট অফ অ্যাটেন্ডেন্স, তাই না, যে টিউশন ফিসটা কেমন। ওয়েল, পাবলিক ইউনিভার্সিটির সমস্ত কস্টগুলো মোস্টলি বেয়ার বাই দ্য স্টেট এবং সিটি এবং ফেডারেল গভর্নমেন্ট। যেমন আমাদের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এর ফান্ডিংটা কিন্তু স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট পে করে। সো ইটস রিলেটিভলি ইজ চিপার। এবং যে যেসব স্টেটে বাস করে, যেমন আমি যদি নিউ ইয়র্ক স্টেটের রেসিডেন্স হই, তা এদের টিউশনি ফিটা ইজ এক ধরনের, কিন্তু যদি নিউ জার্সির কেউ যদি নিউ ইয়র্কের আসতে চায় কোনো পাবলিক ইউনিভার্সিটি, তাদের জন্য টিউশনি ফিটা অলমোস্ট ডাবল। আর প্রাইভেট ইউনিভার্সিটির কস্টটা উই নো দ্যাট ইজ ডান বাই দ্য স্টুডেন্টস এবং তাদের ইন্ডাওমেন্ট ফান্ডটা থাকে। স্টিল দে রিসিভ দ্য ফেডারেল এবং স্টেট পেল গ্রান্ট, বাট যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির সমস্ত কস্ট তাদেরকে বেয়ার করতে হয়, সো দেয়ার টিউশনি ফিস রিলেটিভলি হাই। কিন্তু আবার দুই ধরনের প্রাইভেট স্কুল আছে, একটা হচ্ছে ফর প্রফিট প্রাইভেট কলেজেস এবং নট ফর প্রফিট যেটা। নট ফর প্রফিট যেটা প্রাইভেট কলেজগুলো, দেয়ার মেইন অবজেক্টিভ ইজ টু গিভ দ্য বেটার এডুকেশন। সেখানে কিন্তু তারা কিন্তু প্রফিট করে না। সো তাদের যে এন্ডাওমেন্ট ফান্ড আছে বা তাদের প্রিভিয়াস যেসব অ্যালুমনাই আছে, প্রিভিয়াস যে যত স্টুডেন্টস ছিল, তারা কন্ট্রিবিউট করে তাদের কলেজগুলোতে। সো তাদের ওইভাবেই কস্টই করা হয়। আর একটা হচ্ছে যে রিসার্চ এবং ডিগ্রি, কোন কোন কলেজে কোন ধরনের ডিগ্রি আছে। পাবলিক ইউনিভার্সিটিতে যেমন ওহাইও স্টেট ইউনিভার্সিটি, দে হ্যাভ লেটস সে 42,000 স্টুডেন্টস, ইটস মোর দ্যান দ্যাট। সো এখানে কিন্তু they have it like you name it, there is at least 200 different kind of measures. কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তাদের মেজরের সংখ্যা কিন্তু খুবই লিমিটেড থাকে। সো again, public university has better opportunity for research এবং মেজর। যেহেতু এখানে রিলেটিভলি কস্টটা অনেক কম, যেখানে ডাইভার্সিটিও অনেক বেশি, সেই কারণে পাবলিক ইউনিভার্সিটি ইজ বেটার দ্যান প্রাইভেট ইউনিভার্সিটি। নেক্সট ইজ ক্লাস সাইজ। ক্লাস সাইজ এখন পাবলিক ইউনিভার্সিটির সব বাচ্চারা ভর্তি হয়, দে আর মোস্টলি দে আর ইন্ডিপেন্ডেন্ট, সো দে ডোন্ট নিড এনি ডাইরেকশন, দে নো হোয়াট দে ক্যান স্টাডি, হোয়াট দে নিড টু ডু। সো সেখানে ক্লাস সাইজটা একটু রিলেটিভলি একটু বিগার। অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট ইউনিভার্সিটির ক্লাস সাইজগুলো they need more direction, they need more help. So private university class size below relatively smaller. So these are the key differences. But at the same time, যদি আপনি কোনো আমাদের বাচ্চারা যেমন ফার্মাসি পড়তে যায়, ফার্মাসি গুলো কিন্তু মোস্ট অফ দেম আর মেজর গুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। যেমন আমরা নিউ ইয়র্ক স্টেটে একটা মাত্র প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি আছে, যেটা হচ্ছে আপনার বাফেলো ফার্মাসি স্কুল, সেখানে পাবলিক, আর মোস্ট অফ দেম আর প্রাইভেট। আপনি যদি প্রিমেড পড়তে যান, অল পাবলিক এবং প্রাইভেট দুই জায়গায় প্রিমেড প্রোগ্রাম আছে, আমাদের সিটি ইউনিভার্সিটিতে আছে, স্টেট ইউনিভার্সিটি আছে। সো যেটা দেখতে হবে যে হ্যাঁ, যে পাবলিক ইউনিভার্সিটি যদি লেখাপড়া করে যদি ইফ আই গেট দ্য সেম কাইন্ড অফ জব, সেম কাইন্ড অফ অপরচুনিটি, ওয়াই শুড আই, কেন আমি প্রাইভেট ইউনিভার্সিটি যাব, যেখানে অনেক মানে কস্ট অনেক এক্সপেন্সিভ, সেখানে হয়তো Pell Grant এবং TAP is not going to cover the whole cost, যেখানে হয়তো you have to borrow the money অথবা প্যারেন্টদেরকে কন্ট্রিবিউট করতে হবে। So in that case you have to compare, is it wise to go to the private university for a major you like to study in the future, or you should go to the public university with the lower cost and you have the same opportunity in the future. Thank you so much. Thank you, Janab Sheikh Al Mamun. Thank you for your information. Thank you. জনাব শেখ আল মামুন, আমাদের কমিউনিটির জন্য এক মিনিট আমি জানতে চাই, আমাদের কমিউনিটির লোকজন যে ইনকাম এবং তারা দ্য ওয়ে দে লিড দেয়ার লাইফ, হোয়াট ইজ ইউর সাজেশন? আমার যত বাচ্চাদেরকে পড়াই প্রত্যেক বছর এসএটি প্রিপারেশনের জন্য, বা অনেক বাচ্চারা আসে তাদের অ্যাডভাইসিং এর জন্য। সো লেটস সে ফর এক্সাম্পল RIT, রেন্সলেয়ার,
So RIT is a private university. It costs around $45,000-$50,000. St. John's University costs around $50,000. NYU $55,000-$60,000 per year. So আমাদের community, most of the বাচ্চারা they goes to a public university. John Binghamton, Stony Brook, they're very good university and they provide really good education. জি So for them, public university is better, but at the same time, let's say if you get accepted RIT with the full scholarship, why not I should go to the RIT? If you get accepted in the NYU with the full scholarship, definitely I should recommend to send them to the NYU or some আমাদের কিছু কিছু বাচ্চারা কর্নেলও চান্স পায়। So যেখানে অনেক বেশি $70,000-$75,000-$80,000 per year including the boarding. So এখানে যদি অল্প পয়সা দিয়েও যদি বড় করেও যদি ধরেন কর্নেলের মতন একটা আইভি লিগ ইউনিভার্সিটি লেখাপড়ার অপরচুনিটি পায়, আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো বাচ্চারা যেন সেখানে যায়। কিন্তু এখানে কথা হচ্ছে যে লেটস সে somebody wants to study pre-med medicine in the future, এখন প্রিমেড যদি পড়তে হয় পয়সা বড় করে, আবার যদি মেডিকেল স্কুলে যেতে হয় পয়সা বড় করে, তখন আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়াইজ ইনিশিয়ালি প্রিমেডটা পড়া উচিত কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যেখানে উইদাউট স্পেন্ডিং এনি মানি। সো ইন দ্য ফিউচার for medical program you could spend another 4 years with the cost of what $60,000-$70,000 per year, and in that case you're going to have to borrow almost all the money. এখানে আমাদের ডাক্তার আলম ভাই আরো জাস্ট বলতে পারবে। So it depending on the situation, but if you want to go to the engineering field, it could be done in 4 years, and if you have to spend some money from your pocket, definitely why not to, let's see if you get into the MIT with the some scholarship and you have to pay some money from your pocket. Then definitely you should borrow some money and get into those kind of prestigious universities. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শেখ আল মামুন। আমি আশা করি আমাদের দর্শক যারা আছেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসান ফেরদৌস, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব মেহমুদ আফজাল, আপনার কাছে যাই। আমি আসবো টিপু সুলতান আপনার কাছে আজকে ট্যাক্সির এবারদের সর্বশেষ অবস্থা জানার জন্য। মেয়র ডি ব্লাজিও উনি আজকে সকালে টাইম টেলিভিশনের প্রশ্নের উত্তর দিয়েছেন, এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবো। বাট মেহমুদ আফজাল, আপনার কাছে আগে জানতে চাই যে স্টিমুলাস আপডেট এবং মানচিং এর যে অবস্থান, এটাকে আপনি কিভাবে দেখছেন? তারপরে আমরা হাসান ভাইয়ের সাথে কথা বলবো। দেখেন স্টিমুলাস না, আপনাকে না, আমি যাচ্ছি জনাব মেহমুদ আফজালের কাছে। আপনার কাছে আসছি আমি একটু পরে। আসসালামু আলাইকুম তাহের ভাই সহ আজকের সম্মানিত অভিজ্ঞ প্যানেলিস্ট এন্ড টাইম টেলিভিশনের অজস্র দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। স্টিমুলাস নিয়ে কথা বলছি আগেও, আজকে যেটা বলবো আমরা, যে আগেও আমরা বলেছি যে স্টিমুলাস যেটা আগে যেভাবে ইন জেনারেল স্টিমুলাস দেওয়া হয়েছে এরকম স্টিমুলাস একটা এখন আর হবে না, এবং কোনো টার্গেটেড গ্রুপে দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে কথা আসছে, যেমন ইনফ্লেশন অনেকটা বেড়ে গেছে, এই কারণে যারা রিটায়ারি আছে তাদের অনেক জিনিসপত্রের দাম বাড়ার কারণে তাদের কষ্ট হচ্ছে, এ ব্যাপারে কথা উঠছে যে তাদেরকে কোনো স্টিমুলাস দেওয়া যায় কিনা। এভাবে বিচ্ছিন্নভাবে দাবি উঠছে, কিন্তু এই যে গ্রস যেভাবে আগে দেওয়া হয়েছে সবাইকে এটা দেওয়া হচ্ছে না, এটা দেওয়া সম্ভব না আপাতত। তাহলে আমরা এই স্টিমুলাস ছাড়া কি আমরা চলতে পারবো কিনা? অনেকেই এখন সচ্ছল আছে, তাদের কাছে টাকা পয়সা আছে, ওয়ার্কার পাওয়া যাচ্ছে না, এবং মনে করা হচ্ছে যে আগের যে গভর্নমেন্টের ওভার স্পেন্ডিং এর কারণে এখন ওয়ার্কারদের সাথে টাকা পয়সা থাকার কারণে তার বার্গেনিং ক্ষমতা তারা বাড়ছে, এবং তারা মনে করছে যে যারা এমপ্লয়ার আছে তারা অনেকটা গ্রিডি, তাদেরকে ঠিকমতো টাকা পয়সা দিচ্ছে না, তাদের আপনার যে ওয়ার্কে যে সমস্ত ওয়ার্ক সিকিউরিটি সেগুলো তারা পাচ্ছে না, এই জন্য অনেকটা বার্গেনিং পজিশনে তারা আছে, এবং এই কারণে দেখা যাচ্ছে যে আরেকটা স্টিমুলাস দিলে হয়তো ওয়ার্কার সংকট আরো বেশি হয়ে যাবে। আগেগুলো জেনারেস হওয়ার কারণে এখন আর ওইভাবে স্টিমুলাস দেওয়ার দরকারও নাই, এবং আমার মনে হয় এটা আসবেও না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে এমনিতেই সোশ্যাল স্পেন্ডিং যেটা খুব ফেভারিট একটি প্রোগ্রাম, কিন্তু ওখানে কি নাই, এখানে চাইল্ড কেয়ার আছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বিষয় আছে, আনইনকাম ক্রেডিট আছে, হেলথ কেয়ার আছে, মেডিকেয়ার এক্সপানশনের বিষয় আছে, লোয়ার প্রেসক্রিপশন ড্রাগের বিষয় আছে, হায়ার ট্যাক্স ফর দ্য কর্পোরেশন এন্ড ওয়েলথি এটার বিষয় আছে, ফ্রি কমিউনিটি কলেজ। খুব সুন্দর একটা প্রোগ্রাম। এইটাকে যদি আমরা এখন পাস করতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেক হেল্প হবে। এটা কিভাবে পাস করা যায় সেই চিন্তা আমাদের করতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় সুন্দর একটা প্রোগ্রাম যেটাতে রিপাবলিকান যারা আছে তারা তো কোনো সহায়তা করছেই না, এবং এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে পাস করার জন্য ডেমোক্রেটরা চেষ্টা করে যাচ্ছে, এবং জো মেনশন এটা কোনোভাবেই সেটা তিনি মানছেন না। এখন জনমনে প্রশ্ন আসছে যে আসলে প্রেসিডেন্ট কে? সেটা কি জো মানচিন প্রেসিডেন্ট নাকি আপনার জো বাইডেন প্রেসিডেন্ট?
কারণ এখন অনেকে জনমনে এই প্রশ্নটা আসছে যে দেখা যায় যে বিনা পরিশ্রমে ক্যাম্পেইন ছাড়া কোনো কিছু ছাড়াই জো মানচিন বিকজ অফ দি রেজার থিন মার্জিনাল মেজরিটি ইন দ্য সিনেট উনি প্রেসিডেন্টের ভূমিকা পালন করছেন। উনি দেখা যায় যে সব বিষয়ে ওনার এখন উনি উনি ইয়ে করছেন, ওই যে আপনার ভেটো দিচ্ছেন এবং উনার কারণে অনেক কিছু ব্যস্তে চলে যাচ্ছে। এখন জনমনে সেটা প্রশ্ন হচ্ছে যে জো মানচিন প্রেসিডেন্ট নাকি জো বাইডেন প্রেসিডেন্ট। এবং এখানে একটা প্রশ্ন, হাসান ভাই আছেন এই বিষয় নিয়ে অনেক সময় কথা বলছেন। আমি এই বিষয়টা যেহেতু জনমনে প্রশ্ন আসছে যে উনি প্রেসিডেন্টের ভূমিকা পালন করছেন এবং উনি এই বিষয়ে আমি বলবো হাসান ভাই আরো একটু এলাবোরেটলি এই বিষয়টা এখানে আলোচনা করা যে জো মানচিন যে ভূমিকা এখন নিয়েছেন, এখন দেখা গেছে যে উনার ভূমিকার কারণে প্রেসিডেন্ট জো বাইডেন এবং এই যে আমাদের চাক সুমার মেজরিটি লিডার তারা খুব বিব্রত বোধ করছে এবং উনি এটা ইদানিং বলেই দিয়েছেন যে যদি প্রেসিডেন্ট এবং যদি আপনার চাক সুমার তারা যদি ওনার ভূমিকার কারণে যদি বিব্রত বোধ করে থাকেন, উনি বেটার ওনার মডারেট ভূমিকা বাদ দিয়ে উনি প্রয়োজনে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান, এরকম একটা হুমকি উনি দিচ্ছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনি মানচিন অনেক সময় যে বার্নি স্যান্ডার ওনাকে কনভিন্স করার চেষ্টা করছেন এবং উনি কোনো অবস্থাতেই $1.5 ট্রিলিয়ন উপরে যেতে চাচ্ছেন না। এবং আপনার বার্নি স্যান্ডার ওনাকে যখন প্রশ্ন করছেন যে আপনি কি এত কম পয়সায় কি আপনি কমফোর্টেবল ফিল করেন, উনি এত উদ্ধত ভাবে উত্তর দিলেন, উনি বার্নি স্যান্ডারের উপর মুখে আই এম কমফোর্টেবল উইথ ইভেন নাথিং, হি সেড থিংস লাইক দ্যাট। তো আমার কথা হচ্ছে যে উনি যে ভূমিকা এখন পালন করছেন ডেমোক্রেটের ভিতরে থেকে, উনি তো ম্যাককনেলের ভূমিকায় চলে গেছে। এখন আমার কথা হলো যে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে মেজরিটির অপিনিয়নটা হচ্ছে যে আপনার এটাই গণতন্ত্র। এখন দেখা যাচ্ছে যে 48 জন সিনেটর যেদিকে একদিকে অথবা 49 জন, উনি যে একটা একা অবস্থান নিলেন, এটা কি এদের পার্টির ভিতরেই কি ডেমোক্রেটের পার্টির ভিতরেই কি গণতন্ত্রের চর্চা আছে? এই বিষয়গুলি আমি আশা করব ফেরদৌস ভাই কাছ থেকে শুনতে চাই আজকে। ডেমোক্রেটের মানচিনের কারণে ডেমোক্রেটের অবস্থা এ পর্যায়ে গেছে। আমার মাঝে মাঝে তো দুঃখই হয়, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনটা এদেরকে পড়ে দেওয়া দরকার, যে আমাদের আর্টিকেল 70 যেটা, ওটা পড়লে কিন্তু মানচিন যদি ওটা এখানে কোনোভাবে করা যায়, যদি লাইন ক্রস করতে পারবে না। জি, মজা করে কথাটা বলছি যে মানচিন যদি এরকম ভূমিকা হতো, বাংলাদেশ কনস্টিটিউশনের 70 আর্টিকেলটা যদি এফেক্টিভ থাকতো, উনার কিন্তু পদই চলে যেত। জি, থ্যাংক ইউ। মাঝে মাঝে মনে হয় যে তাদেরকে আমাদের কনস্টিটিউশন দিয়ে শিখিয়ে দাও, তোমাদের এখানে তাহলে মানচিনের মতো মেনশন, আই এম সরি, জো মেনশন উনার মতো লোক হয়তো সাইজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি ফেরদৌসকে শুনতে চাই এই বিষয়গুলো। থ্যাংক ইউ। টিপু সুলতান আপনার কাছে আসছি। হাসান ভাই, যেহেতু উনি হাসান ভাইকে বলছেন, আমরা শুনুন ওনার কাছ থেকে। হাসান ভাই, আমরা টিপু সুলতান বসে আছেন, ওই যে ট্যাক্সি ওয়ার্কারদের একটা প্রোগ্রাম হচ্ছে, আমি একটু জেনে নেই ওনার কাছ থেকে, এরপরে হাসান ভাই আপনি ডিটেইলস আলোচনা করবেন। আমি যাচ্ছি জনাব টিপু সুলতান আপনার কাছে, যে আপনাদের আন্দোলনের কি অবস্থা। বাট আজকে গতকালকে রাত্রে আপনি আলোচনা করছিলেন যে মেয়রের যে রেসপন্স, এবং বলছেন যে মেয়রকে কোনো প্রশ্ন করে না। আজকে আমরা টাইম টেলিভিশনের পক্ষ থেকে মেয়রকে প্রশ্ন করেছিলাম বিষয়টি, মেয়র কি বলেছেন এটা আগে একটু দেখবো, তারপরে আপনার রিঅ্যাকশনটা আমরা নেব। I would like to ask you a question about the taxi driver who are hunger striking since last about 4 or 5 days. What city is thinking about their demand, and what is the plan? Abu, first of all, I really want to say I have spent time over years and years with taxi drivers, with medallion owners. I feel the folks have been through so much, and the human reality here is very painful to me. And there's a lot of reasons this happened, but what I care about is what's happened to the people in the end, and it's been very, very tough. We worked hard to find a solution. We worked with the city council, which passed our budget, including the relief for the taxi drivers. And really, in the end, we're talking about up to $500 million in debt forgiveness. Now, that alone is a big deal, the overall impact, but I want to tell you where we are right now, and I have my notes, in terms of the number of drivers, because it's already been hundreds and hundreds of drivers who are starting down this path, and we've got now the potential of 1,000 drivers who could benefit from this. So right now, as of today, 155 drivers have initiated this debt forgiveness. $20 million in debt being erased right there.
Over 1,000 more, we believe, will take advantage of this in the near term with the potential to erase $500 million in debt. And we want to go as far as we can go from there. So I really feel for people, and that's why we have something right now that can help them. And I want every driver to take advantage of this. We'll continue to look at any other tools, any other ways we can help. We really want to find every way we can help, but this is here and now, and I really want to encourage every driver to take advantage of this debt relief. Go ahead, Abu. The medallion price. They're saying the medallion price, they artificially raised the price about 1.22 million, and now the price is like $80,000. So the people who bought it, now they are in trouble. Is there any intensive or any kind of stimulus to help them? Well, this is, again, we made a public investment that allows us to get debt relief on a very high level. And this is the thing that right now, and again, many drivers are starting to recognize this because 155 already are taking advantage of it, and it's growing every day. Here is a way to get real debt relief to these drivers. And then we'll keep looking for anything else we can do. But right now, I just want to encourage everyone, even while people are saying we want other things, we want more things, take advantage of this debt relief right now. We can lighten people's burdens right now. $500 million in debt relief is reachable, and that's what I want to focus everyone and get people that help. জি জনাব টিপু সুলতান, আপনি শুনছিলেন মেয়র কি বললেন, এবং মেয়র যেটা বলছেন যে ইটস ভেরি হার্ড, উই ওয়ার্ক ভেরি হার্ড টু কাম আপ এ সলিউশন, বাট উনি তো কিছু ইন্টেন্সিভ অফার করেছে, $500 million আপনারা চাচ্ছেন, প্রায় 155 ড্রাইভার ওরা সুযোগ নিচ্ছে, আরও 1000-এর মতো নেবে, এবং এতে মেয়রের যে কথা এবং তার যে টোন, এই টোনের মধ্যে তো কোনো অ্যারোগেন্স আমরা দেখতে পাই না। আপনাদের রিঅ্যাকশনটা কি মেয়র যা বলেছেন? ওয়েল থ্যাংক ইউ সো মাচ তাহার ভাই, আপনার সেই বিশাল একটা ব্যাপার যে আপনি মেয়রকে কোশ্চেন করেছেন আজকে, গতকালকে আমরা প্রোগ্রাম করেছিলাম এবং আজকে সকালবেলাই আপনি সেই প্রশ্নটা করেছেন, আমি সেই সময় লাইভে ছিলাম। অনেক অনেক ধন্যবাদ, এবং টাইম টেলিভিশনের যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং প্যানেলিস্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ। মেয়র যেটা বলছেন আপনি খেয়াল করে দেখবেন যে আপনি দ্বিতীয় প্রশ্নটা কিছুটা স্কেপ করেছেন এবং প্রথমটার থেকে কিছুটা কাট করে রিপিট করেছেন, যদি একটু খেয়াল করেন। তো মেয়র যেটা বলছেন যে $500 million, $65 million আসছে স্টিমুলাস ফান্ড থেকে। ফেডারেল গভর্নমেন্ট $65 billion দিয়েছেন, ওখান থেকে পার্শিয়াল মানি $65 million বাজেট অ্যালোকেটেড আছে, এবং সেইটা উনি বলেছেন, ঘোষণা করেছিলেন মার্চ মাসের 9 তারিখে। আজকে প্রায় 6 মাসের উপরে হয়ে গেল, 6 মাসের উপরে হয়ে গেল। আপনি দেখেন নাম্বার কত বললেন উনি, 155 ড্রাইভার, 6000 ড্রাইভারের মধ্যে 155 ড্রাইভার মাত্র এনরোলমেন্টে গেছেন। উনি বলছেন $500 million, আমি $65 million উনি অ্যালোকেটেড করলেন, এবং 115 জন ড্রাইভার মাত্র কিছুটা এনরোল করলেন, এবং উনি দেখছেন হাজার হাজার ড্রাইভার এখানে বেনিফিটেড হবেটা কবে। আমার প্রশ্নটা হচ্ছে হবে না, তার মানে টিএলসি মোটেই কখনো রেডি ছিল না। সেই মার্চের 9 তারিখে যখন প্রথম ঘোষণা দেয় ড্রাইভারদের জন্য $65 million আছেন, আমরা এটা কেন উনি করেছিলেন, এটা সেটা হচ্ছে স্টেটে একটা বিল ছিল জেসিকা রমসের। যাই হোক, আমরা যেটা জানতে চাই যে হোয়াট ইজ ইউর রিঅ্যাকশন মেয়রের যে, কারণ আমাদের সময় খুব কম, মেয়রের যে বক্তব্য আজকে মেয়র দিলেন টাইম টেলিভিশনের প্রশ্নের উত্তরে, এতে আপনাদের রিঅ্যাকশনটা কি? সংক্ষেপে 2 মিনিটে 1 মিনিটে বলেন। হ্যাঁ, আমরা মেয়রের সাথে বসতে চাই এবং একটা পূর্ণাঙ্গ রিয়েল সমাধান চাই। এটা চাই না উনি যেটা বললেন এখন যা আছে তোমরা নাও, আমরা এখন যা আছে সেটা এরকম আমরা চাই না। আমরা চাই সমস্ত ড্রাইভারের জন্য একটা প্ল্যাটফর্ম, সমস্ত ড্রাইভারের জন্য একটা ফর্মুলা, সমস্ত ড্রাইভারের জন্য একটা ক্যাপিং লিমিটেড রিস্ট্রাকচার লোন চাই। ওকে, সো আপনাদের মধ্যে কোনো নেগোসিয়েশনের কোনো ডায়ালগ হচ্ছে আপনারা এবং মেয়র অফিসের মধ্যে? কেউ উদ্যোগ নিয়েছে ডায়ালগের কোনো কিছু, যে টু হ্যাভ এ মিটিং উইথ মেয়র? দেখেন, এইটা আমাদের যারা স্ট্র্যাটেজিক
যারা মেক করছেন, যারা আমাদের অফিসে আছেন, ওনারা অবশ্যই কাজ করছেন। সর্বোচ্চ বড় জিনিস হচ্ছে যে চাকসুমার মেয়রের অফিসের উনি জানেন যে যে চাকসুমার নিজে ওনার ভিডিও ক্লিপে ড্রাইভারের গাড়িতে উঠে, আর রিচার্ড চাও যার ব্রাদার আত্মহত্যা করেছেন, ওই রিচার্ড চাওর সাথে বসে উনি কনভারসেশন করেন, এবং যেই চাকসুমার প্রাউডলি আমাদের প্রটেস্টে এসে বলতে পারেন যে আমার ফাদার ইন ল, আমার শ্বশুর 40 বছর গাড়ি চালাচ্ছে, সুতরাং আমার চেয়ে বেশি জানে না এই ট্যাক্সি ড্রাইভারের স্ট্রাগল। যে জায়গায় টোটাল কংগ্রেসনাল ডেলিগেট তারা সিগনেচার করেছেন মেয়রকে সংশোধনের জন্য, যে জায়গায় 75 ইলেক্টেড অফিসিয়াল মেয়রকে বলছেন সংশোধনের জন্য, এবং গতকালকে যারা অ্যারেস্ট করলেন সেখানেও ইলেক্টেড অফিসিয়াল ছিলেন। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে মেয়র সিটি হল মোটামুটি শেকিং করছে, ঠিক আছে, একটা শেকিং এর পর্যায়ে আসছে। এখন মেয়রকেই ডিসিশন নিতে হবে যে উনি কি টিএলসি সেই আলুইশির কথা, টিএলসি চেয়ারপারসন ওমেন যিনি আছেন ওনার কথায় উনি নাম্বার দিবেন, নাকি উনি নিজে চিন্তা ভাবনা করে কথা বলবেন। এটা ওনার চয়েস, ওনার ব্যাপার এবং ওনার দায়িত্ব। 2014 সনে উনি যখন আসলেন, ওনার চোখের সামনে 9 জন ড্রাইভার আত্মহত্যা করলো 2018-তে। ওনার চোখের সামনে আনলিমিটেড গাড়ি আসলো ওনার চোখের সামনে। 2015 সনে যদি উনি অ্যাক্ট হতেন, পরপর এসে যদি অ্যাক্ট হতেন, আজকে ট্যাক্সি ইন্ডাস্ট্রি ধ্বংস হয় না। এবং উনি দায়ী, এই নিউ ইয়র্ক সিটি দায়ী, এবং এই নিউ ইয়র্ক সিটির করাপ্ট মেশিন দায়ী, এবং এই টিএলসি করাপ্ট মেশিন দায়ী, এবং এটা লাইবিলিটি ওনাদেরকে নিতে হবে এবং ওনাদেরকে ফেস করতে হবে, এবং মেয়র ডি ব্লাজিও কি করতে হবে, এবং এইটি আমাদের ডিমান্ড। এবং ওনাকে যেভাবে নাম্বারটা তৈরি করে দেওয়া হয় টিএলসি থেকে, এবং উনি ওইটি প্রেজেন্ট করে। উনি যে $500 বিলিয়ন কথা বললেন, যে $500 বিলিয়ন আসবে কোথেকে, আমরা তো ওইটাও চাই না। আমরা চাচ্ছি এডিশনাল $93 মিলিয়ন। অলরেডি $65 মিলিয়ন আছেন, $93 মিলিয়ন অ্যাড করতে যাচ্ছি, যাতে আমরা আগামী কখনো জীবনেই যেন এই ট্যাক্সি মেডালিয়ান ওনারদের, যারা ইন্ডিভিজুয়াল ওনার আছে, তাদেরকে আর কোনোদিন কষ্টে না করতে হয়। আর যদি কেউ ডিফল্ট করে কোনো মেডালিয়ান, তাহলে যেন তাদের ঘর বাড়ি সম্পদের পিছনে না আসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জনাব হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি। জি, থ্যাংক ইউ। এরপরে নাজমুল হাসান কিছু বলতে চাচ্ছেন, এরপরে আসবো। জি তাহের ভাই, জি, আমি 30 সেকেন্ড নিব ফেরদৌস ভাই শুরু করার আগে। আমি জি প্রশ্ন রাখতে চাই। জি, গো হেড, 30 সেকেন্ড। ফেরদৌস ভাই যদি অনুমতি দেন। ফেরদৌস ভাই ইজ দ্য বস নাও। সেটা হচ্ছে যে যেতে হবে না এখানে একটা জনমনে একটা প্রশ্ন আসছে যে সিনেটর জো মেনশন উনি নাকি প্রেসিডেন্ট ইলেকশন করতে চায়, এই জন্য প্রতিটি ডেমোক্রেটিক এজেন্ডাকে উনি ব্রিকম্যানশিপ করতে করতে একেবারে কিনারায় নিয়ে যায়। অর্থাৎ এই যে রেচার 3 মার্জিনাল মেজরিটিকে কাজে লাগিয়ে উনি নিজেকে প্রচার করতে চাচ্ছেন এবং নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন আগামী ইলেকশনের জন্য। এই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কি মনে করেন? জি, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমার হাতে খুব কম সময়, 10টার সময় আমার একটা মিটিং আছে, ফলে আমাকে বেরিয়ে যেতে হবে। আগে আপডেটটা দিই, ভালো খবরটা আগে দিই। ভালো খবর হচ্ছে যে এই খানিকক্ষণ আগে এলিজাবেথ ওয়ারেন জানিয়েছেন আমাদেরকে যে ফান্ডিং কি করে হবে সে ব্যাপারে একটা মতৈক্য পৌঁছেছে। আপনারা জানেন প্রধান সমস্যা হচ্ছে একটা, কি করে এই $3.5 ট্রিলিয়ন যা এখন কমে প্রায় $1.5 ট্রিলিয়ন নেমে এসছে, ফান্ডিং করতে হবে। তার একটা সোর্স আমরা আজকে জানতে পেরেছি, বিলিয়নিয়ার্স ট্যাক্স। দু রকম ট্যাক্স, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, এগ্রিমেন্ট হচ্ছে যে, এবং যে এগ্রিমেন্টে বোথ ম্যানশন এবং সিনেমা সম্মত হয়েছেন, তা হচ্ছে যে সব কর্পোরেশনের উপরে সব বিলিয়নিয়ার যারা, তাদের উপরে 15% কর্পোরেট ট্যাক্স বসানো হবে। এটা 1 নম্বর। আর 2 নম্বর, যাদের ব্যক্তিগত আয় $1 বিলিয়ন উপরে, তাদের উপরে একটা সুনির্দিষ্ট পরিমাণে ট্যাক্স বসানো হবে। ছোট একটা এক্সাম্পল দেই, যেমন ধরো জেফ বেজোস এখন পৃথিবীর একমাত্র ট্রিলিয়নিয়ার। তার বেতন কত জানেন? তিনি বছরে বেতন নেন মাত্র $83,000, ফলে তার তিনি কোন ট্যাক্সই পে করেন না, অথচ তার $1 ট্রিলিয়ন ব্যাংকে আছে। এই লুপহোলগুলি বন্ধ করে নতুন ট্যাক্সেশন ব্যবস্থা কথা বলা হচ্ছে। এবং আজকে এই মুহূর্তে ইনফ্যাক্ট 9টার সময় মিটিং ছিল হোয়াইট হাউসে, সিনেমা এবং ম্যানশনের। এটা একটা ভালো খবর। মূল ব্যাপারটা হচ্ছে এই যে যেই প্রোগ্রামটা ডেমোক্রেটিক পার্টি গ্রহণ করেছে, তার ফলে
সাধারণ মানুষের সবচেয়ে কম আয়ের মানুষের বিপুল লাভ হবে। মূল লক্ষ্য হচ্ছে যে সেফটি নেটটা আছে, সামাজিক নিরাপত্তা বেড়ি তাকে স্ট্রং করা। এবং এই 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 কর্মসূচি যেটাকে বলা হচ্ছে ফ্যামিলি ইনফ্রাস্ট্রাকচার, তা যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সুবিধা ভোগ করবে। কিভাবে? যেমন ধরা যাক ফ্যামিলি লিভ। পৃথিবীর সব দেশে, মাত্র 6টা দেশে পৃথিবীতে ফ্যামিলি লিভ নেই, বাচ্চা হবে কিন্তু আপনার ছুটি নেই, মাত্র 6টা দেশে, তার মধ্যে একটা দেশে আমেরিকা। প্রস্তাব ছিল 12 সপ্তাহ, কমে 6 সপ্তাহ, এখন আলটিমেটলি 4 সপ্তাহ নেমে এসছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট কথা ছিল যে এটা পার্মানেন্ট করা হবে, কমতে কমতে এখন এটা এসছে 1 বছরের জন্য, কিন্তু 300 টাকা করে দেওয়ার কথা এক ধরনের সম্মতি এসছে। মূল বিতর্কটা হচ্ছে মেডিকেড এক্সপেনশন নিয়ে। ডেমোক্রেটরা খুব জোর দিচ্ছে, বিশেষ করে আমাদের বার্নি স্যান্ডার্স, মেডিকেড প্রোগ্রামটাকে এক্সপ্যান্ড করা। যে সমস্ত রাজ্যে, প্রায় 12টা রাজ্যে কোনো মেডিকেল প্রোগ্রামই নেই, ওবামা কেয়ার প্রোগ্রামই নেই, সেখানে ইন্ট্রোডিউস করবার জন্য মূলত সরকারি পয়সা দিয়ে। জো মেনশন সাহেবের এটার বিরুদ্ধে। বড় ঝামেলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আপনারা জানেন যে একটা বড় ফোকাস হচ্ছে জো বাইডেনের এবং ডেমোক্রেটদের যে ক্লাইমেট চেঞ্জকে ফেস করা। নেক্সট উইকে বাইডেন যাচ্ছেন গ্লাসগোতে বিশ্ব কনফারেন্সে। তার আগে তিনি যাচ্ছিলেন বলতে যে আমরা এই করব, কিন্তু কোনোভাবেই ম্যানশনকে রাজি করানো যাচ্ছে না। যে তার মনে রাখতে হবে ম্যানশন আসেন ওয়েস্ট ভার্জিনিয়া থেকে, এবং ওয়েস্ট ভার্জিনিয়া কোল কান্ট্রি, কয়লার দেশ, এবং কয়লা হচ্ছে প্রধান কালপ্রিট এই গ্রিন হাউস গ্যাসের জন্য। তিনি কোনোভাবেই যে প্রোগ্রামটা করা হয়েছিল, যে ক্লিন এনার্জির যে প্রোগ্রামটা করা হয়েছিল, যার জন্য প্রায় বিপুল পরিমাণ অর্থ রাখা হয়েছিল, সেই প্রোগ্রামে সম্মত নন। আজকে জো বাইডেন অ্যানাউন্স করেছেন যে একটা $500 বিলিয়ন, কমতে কমতে $500 বিলিয়ন নেমে এসছে, $500 বিলিয়ন একটা প্যাকেজে জো ম্যানশন সম্মত হয়েছেন। বটম লাইনটা কি? বটম লাইন হচ্ছে যে যেই সামাজিক কর্মসূচির কথা ভেবে ডেমোক্রেটরা এগিয়েছিল তা ইমপ্লিমেন্ট হচ্ছে না। এটা এখন এত ছোট হয়ে এসছে। আপনারা জানেন যে প্রথমে ছিল কি $6 ট্রিলিয়ন, তারপরে কি দাঁড়ালো $3.5 ট্রিলিয়ন, আর এখন বলা হচ্ছে, আজকে বলা হচ্ছে $1.5 ট্রিলিয়ন। ফলে যে উদ্দেশ্য নিয়ে এই প্যাকেজটা আনা হলো, সেই প্যাকেজটা, সেই উদ্দেশ্য কিন্তু সাধিত হবে না। সিগনিফিকেন্সটা কি? আপনারা জানেন এফডিআর এর সময়, ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের সময় আমরা নিউ ডিল পেয়েছিলাম। নিউ ডিলের ফলে আমরা প্রথম দেখলাম সোশ্যাল সিকিউরিটি হলো, তারপরে আমরা পেলাম জনসনের সময় আমরা মেডিকেয়ার পেলাম, ফুড স্ট্যাম্প পেলাম, এরপর আমরা পেলাম ওবামা কেয়ার সময় আমরা কম মূল্যে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স পেলাম। আর এখন আশা করা হচ্ছিল যে জো বাইডেনের সময় এই নতুন যে ডেমোক্রেটিক কংগ্রেস, ডেমোক্রেটিক প্রেসিডেন্সি, তা আমাদেরকে একটা স্ট্রং সোশ্যাল সিকিউরিটি সেফটি নেট দেবে। হচ্ছে না। মূল কারণ হচ্ছে খুব সিম্পল কারণ, সিনেটে ডেমোক্রেটদের কোনো মেজরিটি নেই। তারা ভাইস প্রেসিডেন্টের ভোট দিয়ে 51 ভোট দিয়ে এটা পাস করবে রিকনসিলিয়েশনে। প্রশ্ন তুলেছেন আমাদের আফজাল ভাই যে সব দোষটা জো ম্যানশনের। জো ম্যানশন, অফকোর্স জো ম্যানশন এবং সিনেমা হচ্ছে কি বটলনেক, তারা হচ্ছে কি বাধা। সবাই রাজি, 94% কংগ্রেসের সবাই রাজি, অনলি 4% আপত্তি করছে। কিন্তু মজা হচ্ছে যে এরা কারা, এরা কোত্থেকে এসছে, এদের দায়িত্ব কি? এদের মূল দায়িত্ব তার নিজস্ব কনস্টিটিউশনের কাছে। জো ম্যানশন আসেন কোল কান্ট্রি থেকে। জো ম্যানশন প্রধান দায়িত্ব তো জো বাইডেন নন, তার প্রধান দায়িত্ব হচ্ছে তার নিজস্ব ভোটাররা। যে ভোটাররা তিনি মনে করছেন, তিনি চোখে দেখাচ্ছেন যে এই ভোটাররা উৎপাদন করে তো কোল, এবং তারা এই যে ম্যাসিভ এক্সপ্যানশন অফ মেডিকেড ইত্যাদি দ্বারা তারা আগ্রহী নয়, তিনি দাবি করছেন। ফলে আর একটা কথা বলে রাখি, জো ম্যানশন কিন্তু এমন এক জায়গা থেকে পাস করে এসেছে যেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প 80% ভোট পান, সেখানে ডেমোক্রেটদের কোনো স্থান নেই। আমরা ধরা যাক ডেমোক্রেটরা চ্যালেঞ্জ করতে পারে জো বাইডেনকে, জো ম্যানশনকে, তোমাকে আমাদের প্রয়োজন নেই। Then what happens? We lose Joe Manchin, we lose majority. Most importantly, Joe Manchin can become an independent or a Republican. এটা আমাদের লাভজনক না। বলে আমাদেরকে একটা কম্প্রোমাইজে পৌঁছতে হবে। কি কম্প্রোমাইজ? এখন যেটা দাঁড়াচ্ছে $1.5 ট্রিলিয়ন যে প্যাকেজটা পাচ্ছি আমরা, দ্যাট উড বি গুড বিগিনিং। কিন্তু মূল লক্ষ্য হবে আমাদের পরবর্তী নির্বাচনে 2022 সালে বা 2024 সালে বড় মেজরিটি ফিরে আসা। যদি এই প্যাকেজটা গৃহীত না হয়, আই ক্যান গ্যারান্টি ইউ, যদি এই প্যাকেজটা গৃহীত না হয়, তাহলে জো বাইডেনের যে এজেন্ডা, দ্যাট উড বি কমপ্লিট ডিজাস্টার। আমি জানি আমি সব উত্তর দিতে পারি না, আমাকে ছুটতে হবে, এখন আমার মিটিং শুরু হয়ে যাচ্ছে। আমি আগামীকাল বা পরশু আপনার প্রশ্ন জবাব আরো ব্যাপকভাবে দেওয়ার চেষ্টা করব। Thank you. অনেক ধন্যবাদ। Thank you so much, Janab Hassan Firdaus. Thank you for your time. Thank you so much.
আমার মনে হয় আমাদের সময় শেষ হয়ে গেল। যদি 30 সেকেন্ড অ্যাড করতে চান যারা টিপু সুলতান, দেন কাম টু আমাদের আফজাল ভাই এবং হাসান ফেরদৌস ভাই। যদি হাসান ফেরদৌস ভাই যেতে হবে, জি টিপু সুলতান 30 সেকেন্ড। আমি বাংলাদেশি কমিউনিটির কাছে সবার কাছে আবদার করছি, আপনারা আমাদের প্রটেস্টে আসেন। সিটি হলের সামনে মারি এবং ব্রডওয়ে ডাবল পার্কিং এর ব্যবস্থা আছে। যারা লিডারশিপে আছেন তাদের অবশ্যই মোরাল ডিউটি আপনাদের কিছু সলিডারিটি হিসাবে আসা উচিত। এগেন ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সের যে প্রপোজাল $800 পার মান্থ, $175,000 হচ্ছে রিস্ট্রাকচার লোন এবং বাকি লোনগুলি সব মাফ করে দেওয়া। এবং আমরা চাচ্ছি সিটি ব্যাক গ্যারান্টি 30 বছরের। যদি ইনশাল্লাহ আগামী কখনো কোনো ড্রাইভার যদি ডিফল্ট করে তাহলে যেন তাদের মেডেলিয়ানের পিছনে তা এফেক্ট আসবে, বাড়ি ঘর সম্পদ অন্য কিছু তা থ্যাংক ইউ সো মাচ। এর চেয়ে ভালো অন্য কোনো কিছু আসতে পারে না। কমিউনিটি সবাইকে আবদার করছি, যারা মাপ পেয়েছেন মেডেলিয়ানের তাদেরকে করজোড়ে অনুরোধ করছি আপনারা আসেন। আমাদেরকে রাস্তায় ফেলে আপনারা সেটেলমেন্ট করছেন বিদায় আপনারা চলে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় শেষ হয়ে গেছে। জি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি আমাদের আফজাল 30 সেকেন্ড কিছু বলতে চান আর? তার ভাই, যেহেতু আমরা স্টিমুলাস নিয়ে শুরু করেছিলাম, এখন আমরা শুনতে পাচ্ছি যে প্রায় 50 সিরিজ ইন দি ইউনাইটেড স্টেটের ভিতরে তাদের কাছে অনেক সারপ্লাস আছে। যে $1.9 ট্রিলিয়ন যে ফেডারেল প্যাকেজে দেওয়া হয়েছিল ওটা সারপ্লাস আছে, এবং ওটা যদি ব্যবহার না করা হয় তাহলে এটা কিন্তু ফেডারেল গভর্নমেন্টের কাছে ফেরত দিতে হবে। তাইলে অলরেডি শিকাগো সিটি তাদের $500 করে প্রায় 5,000 ফ্যামিলিকে এই পয়সাটা দেওয়ার চিন্তা ভাবনা করছে। এবং যে সিটি গুলো আছে ইনক্লুডিং নিউ ইয়র্ক সিটি, তারা যেন তাদের সিটি অফিসিয়াল অথবা স্টেট অফিসিয়ালের সাথে যোগাযোগ করে যাতে এই সারপ্লাসটা যাতে করে এখন কোনোভাবে, যেমন গ্যাসের প্রাইস বাড়ছে এই জন্য যাতে সেটা দিতে পারে, ইলেকট্রিসিটি, হিট, এই সমস্ত অথবা ফুড স্টাম্প, এই সমস্ত কাজে যাতে এই পয়সাটা ব্যবহার করতে পারে। এটাতে ফেডারেল গভর্নমেন্টে চলে গেলে তো কোনো কাজে আসবে না। তাইলে যেন লোকজন তাদের সিটি অফিসিয়াল অথবা স্টেট গভর্নমেন্ট তাদের সাথে যোগাযোগ করে যে সারপ্লাসটা আছে সেটা যেন পাবলিকের কাছে কিভাবে ডিসপার্স করা যায় সেই জন্য যেন চেষ্টা করে। তাইলে হয়তো অনেকটা মানুষ। থ্যাংক ইউ। জনাব শেখাল মামুন আছেন নাকি? শেখাল মামুন? শেখাল মামুন নেই। আমাদের সময় শেষ হয়ে গেল। দর্শক আজকে পর্যন্তই। আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আলম, হাসান ফেরদৌস, শেখাল মামুন, মোহাম্মদ আফজাল, টিপু সুলতান এবং নাজমুল হাসান সবার প্রতি। আজকে এ পর্যন্তই। কাল আবার দেখা হবে রাত 9টায়। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।